নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আপনারা দেখছেন এমএস সার্বিয়ান ব্লগ। আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সার্বিয়া থেকে গুরুত্বপূর্ণ কিছু টিপস, অর্থাৎ সার্বিয়ার বর্তমান কাজের কি পরিস্থিতি এবং সার্বিয়ায় বর্তমানে আপনারা কোন কাজের উপরে আসলে সবথেকে ভালো হয় আমি সেটাই আপনাদেরকে জানাবো। তো সার্বিয়ায় বর্তমানে কোন কাজগুলো বেশি চলছে, অ্যাকচুয়ালি আপনি কোন কাজের উপরে আসবেন এবং সাফল্য হবেন, আজকে আমি সেটাই আপনাদের সাথে আলোচনা করব। তো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করি। কারণ আমি আজকে আপনাদেরকে 4টে কাজের উপর টপিক দেব এবং সেই 4টে কাজের ওভারটাইম কেমন করতে পারবেন এবং ওভারটাইমে কেমন টাকা সার্বিয়া আপনারা কামাতে পারবেন সেই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করলাম। তো সার্বিয়ায় বর্তমানে 4টে কাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং 4টে কাজের জন্য সার্বিয়ান গভর্নমেন্ট কিন্তু বাইরে থেকে ছেলেমেয়েদেরকে বিশেষ করে হায়ার করছে। তো সেই আমাদের বাংলাদেশ, ইন্ডিয়ান বা পাকিস্তান বা যেখান থেকে হোক, যে কোনো দেশ থেকে যারা সার্বিয়া আসছে, বিশেষ করে 4টে কাজের উপরে কিন্তু খুবভাবে বেশি ছেলেপুলেরা আসছে সার্বিয়ায় কাজ করার জন্য। তো আমি বলি আপনাদেরকে 4টে কাজ কী কী। 1 নম্বর কাজ হলো রেস্তোরাঁ লাইনে কাজ, অর্থাৎ হোটেল লাইনে যারা কাজ করো। এবং 2 নম্বর কাজ হলো কনস্ট্রাকশন, যারা কনস্ট্রাকশন কাজ করতে পারো এবং কনস্ট্রাকশন কাজের উপরে অনেকগুলোই ভাগ থাকে, তেমন হোটেল লাইনে কাজের ভিতরেও কিন্তু অনেকগুলো ভাগ থাকে। 3 নম্বর আপনার ফুড ডেলিভারি। আপনারা যদি এখানে সার্বিয়ায় আসেন ফুড ডেলিভারির জন্য, সেই কাজটাও কিন্তু অনেক ভালো এবং খুব ভালোভাবে আপনারা করতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন। এবং 4 নম্বর যেটা আমি আপনাদেরকে বলবো, এগ্রিকালচার। তবে এগ্রিকালচার যে কাজটা, এটা কিন্তু সারা বছর হয় না, কোনো একটা সময়ে নির্ধারিত হয়ে কিন্তু এই কাজটা হয়। তো আমি আপনাদেরকে এই যে 4টে কাজের কথা বললাম, এই 4টে কাজের বিষয়ে আমি এবারে আপনাদের সাথে একটু আলোচনা করি। 1 নম্বর টপিক নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করি। 1 নম্বর হলো রেস্তোরাঁ বা হোটেল লাইনে আপনারা যে কাজ করবেন। হোটেল লাইন বা রেস্তোরাঁ যে কাজগুলো আপনারা করবেন, সেই কাজগুলো হলো, আপনি যদি রেস্টুরেন্ট লাইনে কাজ করতে আসেন, তো রেস্টুরেন্ট লাইনে কাজের অনেকগুলো ভাগ থাকে। আপনি কিচেন ডিপার্টমেন্টে কাজ করবেন, কি ফ্রন্ট অফিসে কাজ করবেন, কি আপনি ওয়েটার কাজ করবেন, বা বিভিন্ন যেগুলো থাকে হেল্পারে কাজ করবেন। হ্যাঁ, যা বিভিন্ন রকম কাজ কিন্তু একের পর এক ভাগ থাকে হোটেল লাইনের ভিতরে। তো হোটেল লাইনে অনেক ডিপার্টমেন্ট থাকে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা থাকে। তো সেই ক্ষেত্রে যদি আপনাদের কোনো ভালোভাবে নলেজ বা এক্সপিরিয়েন্স থাকে হোটেল লাইনের বিষয়ে, বা আপনি যদি ডিপ্লোমা করা থাকে আপনার হোটেল নিয়ে, তবে অবশ্যই আপনি কিন্তু সার্বিয়ার জন্য আসার জন্য হোটেল ট্রাই করতে পারেন বা রেস্তোরাঁ ট্রাই করতে পারেন, বা ফাস্টফুড যেগুলো আছে কাউন্টারগুলো সার্বিয়ার ভিতরে, সেগুলোর উপরে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। কারণ হোটেল লাইনে যদি আপনারা ট্রাই করেন, সার্বিয়ায় বর্তমানে কিন্তু হোটেল লাইনের জন্য বেশিরভাগ ছেলেমেয়েদেরকে হায়ার করা হয়। আর এই হোটেল লাইনে আসার কারণ হলো, এখানকার লোকরা কিন্তু বেশিরভাগ বাইরে খাওয়া দাওয়া করে, যার কারণে কিন্তু এখানে আপনার রেস্তোরাঁগুলো বেশি পাবেন। সে যেদিকেই যাবেন আপনি, সেদিকে রেস্তোরাঁ বা হোটেল এগুলো কিন্তু আপনারা বেশিরভাগ পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু রেস্টুরেন্ট লাইনে আপনারা আসতে চান তো আসতে পারেন, বা হোটেল লাইনে যদি আপনারা আসতে চান তো অবশ্যই আসতে পারেন। তো আপনার উপরে নির্ভর করবে আপনি কোন কাজে আসবেন। আমি হোটেল লাইনের বিষয়ে আপনাদেরকে বললাম। আর ওভারটাইমের কথা বলি আপনাদেরকে। যদি আপনারা যে কোনো কাজের উপরে ওভারটাইম করেন, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কেমন টাকা দেওয়া হবে। দেখেন, আপনি যদি স্যালারি পান এখানে 600 কি 700 কি 800 ইউরো, তো যখন আপনি ওভারটাইম করেন সেটা কিন্তু আপনার ডে হিসাবে ভাগ করা হয়। অর্থাৎ ধরুন আপনি 600 ইউরো পান, কি 700 কি 800 900, তো সেইটা দিনে আপনার কত করে রোজ পড়ে, সেই হিসাবে যখন আপনি 2 ঘন্টা কি 3 ঘন্টা 4 ঘন্টা ওভারটাইম করবেন, সেই ক্ষেত্রে কোম্পানি কিন্তু আপনি 3 ঘন্টা কি 4 ঘন্টা ওভারটাইম করলে সেই ওভারটাইমে কিন্তু ফুল পেটা করে। মানে আপনি যদি দিনে 600 ইউরো কাজ করেন, তো আপনার একদিনে যত টাকা আসে, সেই 3 ঘন্টা বা 2 ঘন্টা আপনি ওভারটাইম যদি করেন, তো সেই টাকাটা কিন্তু আপনাকে এক্সট্রা দেওয়া হয়। আর কাজের ক্ষেত্রে আমি আসি যে কত ঘন্টা সার্বিয়ায় কাজ করতে হয়। অ্যাকচুয়ালি সার্বিয়াতে একটা কাজ এক রকমভাবে হয়। মানে আপনি যদি রেস্তোরাঁ লাইনে আসেন, তো রেস্তোরাঁ লাইনে কোনো জায়গায় আপনি 8 ঘন্টা কাজ করতে পারবেন, আবার কোনো জায়গায় আপনাকে 10 ঘন্টা কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে যে কোনো কোম্পানি যদি আপনাকে 8 ঘন্টা কাজ দেয়, তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই তার ফ্যাসিলিটি অনেক কম থাকে। আর যদি কোনো কোম্পানি আপনাকে 10 ঘন্টা কাজ দেয়, তো তার ক্ষেত্রে ফ্যাসিলিটি কিন্তু অনেক বেশি থাকে। ফ্যাসিলিটির কথা আমি বললাম, তো সব কোম্পানি ফ্যাসিলিটি ভালো দেয়, আমি বলবো না যে 8 ঘন্টা কাজ করলে ফ্যাসিলিটি খারাপ দেয় বা 10 ঘন্টা কাজ করলে ফ্যাসিলিটি
ভালো দেয় সেরকম কিছু না, তবে একটু ভাগ থাকে। আপনি 10 ঘন্টা কাজ করলে যতটা পাবেন, কিন্তু 8 ঘন্টা কাজ করলে ততটা পাবেন না। তবে অবশ্যই দুটো কাজই ভালো। আপনার অ্যাকচুয়ালি এখানকার গভর্নমেন্ট রুলস হিসাবে 8 ঘন্টা, তবে আউট অফ কান্ট্রি থেকে যারা আসে তাদেরকে কিন্তু মিনিমাম 10 ঘন্টা কাজ করতে হয়। তো আমি অবশ্যই বলবো সার্বিয়াতে 10 ঘন্টা কাজ করা আপনার পক্ষে তেমন কোনো অসুবিধার না বা কষ্টের না। আপনি এসে কিন্তু 10 ঘন্টা আরামসে কাজ করতে পারেন। এবারে আমি আপনাদেরকে বলি আপনার ফুড ডেলিভারি কাজের কথা বা কনস্ট্রাকশন। আমি আগে ফুড ডেলিভারি কাজের কথাটা আপনাদেরকে বলে নিই, তারপর কনস্ট্রাকশনের কাজের কথা আমি আপনাদেরকে বলি। ফুড ডেলিভারি, আপনারা যারা ভাবছেন সার্বিয়া এসে ফুড ডেলিভারি করবেন, তো অবশ্যই যদি আপনাদের ভালো ফুড ডেলিভারির বিষয়ে নলেজ থাকে তো অবশ্যই এগিয়ে পড়েন বা চলে আসেন সার্বিয়াতে ফুড ডেলিভারি কয়েকটা, হ্যাঁ যেটা আমি বলছিলাম যে ফুড ডেলিভারি, অবশ্যই আপনারা যদি ফুড ডেলিভারি কাজের উপরে আপনাদের নলেজ থাকে তো আপনারা কিন্তু সার্বিয়াতে আসতে পারেন ফুড ডেলিভারি কাজের জন্য। কারণ সার্বিয়াতে ফুড ডেলিভারি কাজও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এখানকার লোকও কিন্তু প্রচুর পরিমাণে ঘরে বসে ফুড অর্ডার করে, যেমন আমরা দেশে থেকে করি। তো আমাদের দেশে থেকে যেমন আমরা সুইগি বা জোম্যাটো থেকে ফুড অর্ডার করার পরে তারা যেমন আমরা লোকেশন সেন্ড করে দিলে তারা যেমন লোকেশন মার্ক দেখে গিয়ে আমাদের খাবারটাকে ডেলিভারি করে, তেমন কিন্তু এখানেও আপনি যখন কাজ করবেন সেই ফুড ডেলিভারির ক্ষেত্রে, তখন এখানকার মানুষও কিন্তু আপনাকে লোকেশন দিয়ে দেবে এবং সেই লোকেশন অনুযায়ী গিয়ে আপনাকে কিন্তু সেই খাবারটাকে ডেলিভারি করতে হয়। তো আমি বলবো ফুড ডেলিভারি কাজও এখানে সার্বিয়ার বিভিন্ন কোম্পানির মাধ্যমে আপনি এসে কাজ করতে পারবেন এবং এখানেও বিভিন্ন রকম আপনার ডেলিভারি ভাগ আছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ভালো অভিজ্ঞ হয়ে থাকেন অবশ্যই অ্যাপ্লাই করে দিন সার্বিয়াতে ফুড ডেলিভারি কাজের জন্য, অবশ্যই আপনার কাজ সাকসেসফুল হবে। আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বর টপিক যেটা কনস্ট্রাকশন কাজের বিষয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলি। দেখেন, আমি যেহেতু কনস্ট্রাকশন কাজ জানি না, তবে যেহেতু কনস্ট্রাকশন কিছু মানুষদের সাথে আমার পরিচয় এবং তাদের সাথে আমি কথা বলেছি, তো সেই ক্ষেত্রে যতটুকু আমি জানি আপনাদেরকে আমি একটু শেয়ার করি। কনস্ট্রাকশন কাজও কিন্তু সার্বিয়ায় এখন অনেকভাবে চাহিদা। আর আপনি যদি কনস্ট্রাকশনের কাজে আসেন তো সার্বিয়ায় আপনাকে বলবো অবশ্যই কিন্তু আপনি ভালো একটা কাজ পাবেন এবং সেই কনস্ট্রাকশন কাজ করে কিন্তু আপনি আপনার লাইফটাকে খুব ভালোভাবে গোছাতে পারবেন বা সাজাতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি কনস্ট্রাকশন লাইনের জন্য সার্বিয়াতে অ্যাপ্লাই করতে পারেন, আপনি সার্বিয়াতে আসতে পারেন। তো সার্বিয়ার কনস্ট্রাকশন কাজ যারা করে, তো আমি বলবো আমাদের দেশের থেকে অনেক ইজিলি, কারণ এখানে বেশিরভাগ টেকনোলজি অনেক বেশি উন্নত বা টেকনোলজিটা অনেক ফাস্ট, সেই জন্য এখানে কাজগুলো কিন্তু বেশিরভাগ মেশিন দ্বারা কাজ হয় বা বিভিন্ন রকম ক্ষেত্রে সব কিছু ক্রেন মেশিন বা যেগুলো আপনারা কনস্ট্রাকশানে কাজ করেন আপনারা আরও ভালো করে জানবেন। তো বিভিন্ন আপনাদের হাতের থেকে বেশি আপনারা কিন্তু মেশিন দিয়ে ইউজ করে কাজ করতে পারবেন এবং আপনাকে কনস্ট্রাকশন লাইনে প্রায় ডিউটি করতে হয় 8 ঘন্টা 10 ঘন্টা এরকম। তো আপনাদেরকে বলবো যদি কনস্ট্রাকশন লাইনে 8 ঘন্টা বা 10 ঘন্টা ডিউটি করেন, আমার মনে হয় এই দেশে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করাটা তেমন কোনো কষ্টের বিষয় না, কারণ এখানে কাজগুলো অনেক সুখের হয়। আরেকটা কথা, কনস্ট্রাকশনের কাজ তো অনেক রকম ভাগের হয়, তো সেই ক্ষেত্রে আপনি যে ভাগের উপর থেকে আপনার নলেজ আছে বা এক্সপিরিয়েন্স আছে আপনি অ্যাপ্লাই করতে পারেন ভালো কোনো এজেন্সির মাধ্যমে যারা আপনার সার্বিয়াতে কনস্ট্রাকশনের কাজে মানুষ পাঠায় তাদের সাথে। এবং আমি আপনাদেরকে বলবো যারা কনস্ট্রাকশন কাজ করছে, আপনার যদি কোনো রিলেটিভ থাকে অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে আপনি কিন্তু সার্বিয়া এসে কনস্ট্রাকশন কাজটা করতে পারবেন। কারণ এখানে কনস্ট্রাকশন কাজ সারা বছরই হয়, কারণ এখানে জানেন ঠান্ডার সময় বরফ পড়ে, তো সেই ক্ষেত্রে বরফের সময় তো আউটসাইডে কাজ হয় না। তখন কিন্তু যখন ধরুন একটা বিল্ডিং 10 তলা আমরা বানাই, তো 10 তলা বিল্ডিং যখন আপনি বানাচ্ছেন তখন 10 তলা বিল্ডিংটা কিন্তু আপনি ফার্স্ট দাঁড় করান, তারপরে তার এক একটা স্টেপ বাই স্টেপ আপনারা কাজ করেন। তো সেই ক্ষেত্রে কি হয়, আপনি যখন 10 তলা বিল্ডিংটাকে দাঁড় করাচ্ছেন তখন তো বিল্ডিংটাকে দাঁড় করাচ্ছেন, কিন্তু ভেতরের তো কাজ হয় না, ওয়াল থাকে বা বিভিন্ন রকম কাজ থাকে। তো সেই ক্ষেত্রে যখন বরফ পড়ে এখানে, সেই সময় কিন্তু আপনার কনস্ট্রাকশনের কাজটা ইনসাইড অর্থাৎ ভেতরে হয়, আউটসাইড এগুলো হয় না। তারপরে আবার যখন বরফ গলে যায় বা আবার যখন বরফের সিজন কেটে যায় তারপরে কিন্তু আবার বিল্ডিংয়ের কাজ। তবে এখানকার বিল্ডিংয়ের কাজ খুব দ্রুত হয়, কারণ আমি এখানে আসার পরে যে সমস্ত কনস্ট্রাকশন ভাইদের সাথে কথা বলেছি বা দেখি এবং আমরা কাজে যাওয়ার সময় বিভিন্ন কনস্ট্রাকশনের পার্টগুলো দেখি, তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে একটা বিল্ডিং এখানে খুব তাড়াতাড়ি 10 তলা কি 15 তলা যে আপনার টাওয়ারগুলো হয় সেই টাওয়ারগুলো খুব ফাস্ট হয় এবং খুব দ্রুত হয়। তো অবশ্যই আপনাকে বলবো আপনি কনস্ট্রাকশন বিষয়ে অবশ্যই কিছু বুঝতে পেরেছেন, যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, আপনাকে কিন্তু কমেন্টের উত্তর দেওয়া হবে। তো 4 নম্বর টপিক এবারে আমি আসি এগ্রিকালচারে যারা আসবে আমি অবশ্যই আপনাদেরকে বলবো
কিছু কিছু রুলস আপনারা পালন করবেন বা কিছু ফর্মুলা আপনাদেরকে পালন করতে হবে এগ্রিকালচারের জন্য। যেমন ধরুন এগ্রিকালচারে আপনার খুব ভালো নলেজ আছে, তো আপনি সার্বিয়াতে আসছেন এগ্রিকালচারের জন্য। আমি আগেই আপনাদের বলি, আমাদের দেশের মতন এদেশেও অনেক কিন্তু চাষাবাদ হয় বা এগ্রিকালচার নিয়ে অনেক উন্নত এই দেশের সিস্টেম। আমাদের দেশে যেমন আমরা সবসময় মানুষ নিজের হাতে সব কিছু করার চেষ্টা করে, তেমন উন্নত মানের মেশিন থাকলেও হয়তো সবার পক্ষে কেনা সম্ভব না। কিন্তু এই দেশে যদি আপনারা এগ্রিকালচারে কাজ করেন, এখানে হাতের থেকে আপনাকে মেশিনে বেশি কাজ করতে হয়। কারণ এখানে ধরুন হেক্টরের পর হেক্টর জমি চাষ হয়। তো সেই হেক্টরের পর হেক্টর যখন জমি চাষ হয়, তখন তো মানুষ নিজেরা হেক্টরের পর হেক্টর জমি নিজে হাতে সব কিছু করে না। এখানে টেকনোলজি যেমন অনেক ফাস্ট, তেমন এখানে কিন্তু মেশিন দ্বারা বেশিরভাগ কাজ করা হয়। কারণ হেক্টরের পর হেক্টর যখন জমি চাষ করা হয়, তারা মেশিনকে ইউজ করে। মানে বিভিন্ন রকম চাষের ক্ষেত্রে তাদের বিভিন্ন রকম মেশিন আছে বা তাদের যন্ত্র আছে, যে যন্ত্র বা যে মেশিন দ্বারা তারা কিন্তু কাজ করতে পারে। তো অবশ্যই আমি আপনাকে বলবো, সার্বিয়া এগ্রিকালচারের জন্য আপনারা চলে আসতে পারেন। এবারে বলি, সার্বিয়ায় সারা বছর কিন্তু এগ্রিকালচারে কাজ হয় না। সার্বিয়ায় সারা বছর এগ্রিকালচারে কাজ হয় না। সার্বিয়ায় সাধারণত এপ্রিল মাসের শেষ থেকে আবার অক্টোবর মাস পর্যন্ত আপনার সাধারণত এগ্রিকালচারে কাজগুলো বেশি হয়ে থাকে। কারণ এই সময়টা এখানকার ওয়েদার বা এখানকার যে আপনার ন্যাচারাল পরিবেশের ওয়েদার যেটা থাকে, সেটা কিন্তু খুব ভালো থাকে। কারণ এপ্রিল মাস পর্যন্ত এখানে ঠান্ডা থাকে। এপ্রিল মাস মে মাস পড়ে যাওয়া পর্যন্ত হালকা হালকা ঠান্ডা থাকে। এখন কিন্তু সাধারণত হালকা হালকা ঠান্ডা আছেই। তো সেই ক্ষেত্রে এপ্রিল মাসে আপনার শেষের দিক থেকে এখানকার বিভিন্ন এগ্রিকালচারের কাজগুলো কিন্তু শুরু হয়ে যায়। যেমন ধরুন এখনকার সিজন অনুযায়ী এখন সার্বিয়াতে ব্ল্যাকবেরি, রোজবেরি, আপনার স্ট্রবেরি, এরকম ধরনের যে ফ্রুটগুলো, বিশেষ করে এইখানকার দেশের বিভিন্ন রকম আরও ফ্রুট আছে, কিন্তু জনপ্রিয় ফ্রুট রোজবেরি, রেসবেরি, ব্ল্যাকবেরি, এই সমস্ত যে জিনিসগুলো, এই যে ফল, এই যে ফ্রুট, এইগুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে সার্বিয়াতে তোলা হচ্ছে। বা স্ট্রবেরিও প্রচুর পরিমাণে এখন চাষ হচ্ছে এখানে। আরও বিভিন্ন রকম চাষ হয়। তো সেই ক্ষেত্রে এখনকার সিজন অনুযায়ী যারা রেসবেরি বা ব্লুবেরি খেতে কাজ করো, তাদের জন্য এখন কিন্তু খুব ভালোভাবে কাজ 1 থেকে 2 মাস হবে। এবং যারা বড় বড় ক্ষেত বা হেক্টরের পর হেক্টর জমিতে কাজ করো, তাদের জন্য এখন থেকে প্রায় অক্টোবর মাস পর্যন্ত বিভিন্ন রকম চাষাবাদ কিন্তু এখানে হয়ে থাকে। বিশেষ করে সার্বিয়াতে গম চাষ অনেক বেশি হয়। আর বিভিন্ন রকম সবজি, আমাদের দেশের মতন সব সবজি না, এখানকার যেগুলো আপনার যে সমস্ত সবজিগুলো এখানে বেশি পাওয়া যায়, আপনারা আসলে বুঝতে পারবেন, সেই সমস্ত সবজিগুলো এখানে বেশি চাষ হয়। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা আমার ভিডিওটা বুঝতে পেরেছেন। আজকে যে টপিকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, যদি আপনাদের কোনোভাবে সেই টপিকগুলো বুঝতে অসুবিধা হয়, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকি। এবং অবশ্যই আপনারা জানেন, আপনারা যারা কমেন্ট করেন, আপনাদের কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিই। সেই জন্য এই ভিডিওর মাঝখানে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, অবশ্যই মানুষ মাত্রই ভুল হয়, অবশ্যই ভাইকে ক্ষমা করবেন। কারণ হয়তো অনেক টপিক বলতে গিয়ে কিছু গুলিয়ে ফেলেছি বা ভুল বলে ফেলেছি। তবে আশা করব ভুল কিছু বলিনি। যদি কোনো জায়গায় কোনো টপিক বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরও একটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে।